জীবন সম্বন্ধে আমার যে কৌতূহল শুরু হয়েছিল ছেলেবেলায়, সেটা এখনো অব্যাহত আছে এবং সেই কারণেই আমি সক্রিয় আছি এবং থাকার চেষ্টা করি। আপনার এই লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? আমার লেখালেখি শুরু হয়েছিল বই পড়া দিয়ে। আমি ছেলেবেলা থেকে খুব বই পড়তাম, গল্প, ভ্রমণ কাহিনী, উপন্যাস, যখন যেটা পেতাম। তখন তো আর এখনকার মতো এত লাইব্রেরি ছিল না, এই জন্য ইচ্ছে করলেই কারো বই পাওয়া যেত না। এটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করত, তো হঠাৎ করে হয়তো পেয়ে যেতাম, তো এইভাবে পড়া হতো। তারপর কলেজ জীবনে ঢাকায় এসে তখন মোটামুটি পড়াটাকে আরো একটু গুছিয়ে নেওয়ার সম্ভব হলো। যেমন কোনো লেখকের একের পর এক বই পড়া, এটা ঢাকায় এসে সম্ভব হলো, এটা মফস্বলে সম্ভব ছিল না। প্রথম লেখাটার কথা কি মনে আছে? ছাপা হওয়া লেখালেখিটা শুরু হলো স্কুল জীবন থেকে। স্কুল জীবনে আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন হাতে লেখা একটা পত্রিকা আমরা বের করা শুরু করলাম এবং সেটার আমি ছিলাম সম্পাদক, এবং আমাকে ওখানে কবিতা, গল্প, অনেক কিছু লিখতে হতো। তারপর ফরিদপুর জেলা স্কুলের যে বার্ষিকী বের হলো, ওটা আমি সম্পাদনা করলাম। তো প্রথম ছাপার অক্ষরে আমার লেখা বের হলো ফরিদপুর জেলা স্কুলের বার্ষিকীতে 1953 সালে। তো সেটা ছিল একটা ভ্রমণ কাহিনী, ভারতের রাজধানী দিল্লিতে একদিন। তো বয় স্কাউট হিসাবে আমরা পশ্চিম পাকিস্তানে গিয়েছিলাম ট্রেনে করে। তো সেই ট্রেন থেমেছিল দিল্লিতে। ওই দিল্লিতে একদিন আমরা ঘোরাঘুরির সুযোগ পেয়েছিলাম। তো ওই ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে আমার প্রথম লেখা ভ্রমণ কাহিনী, যেটা ফরিদপুর জেলা স্কুলের বার্ষিকীতে ছাপার অক্ষরে বের হলো এবং ওটার সম্পাদনও আমি করেছিলাম। আচ্ছা, তো ফরিদপুর জেলা স্কুলেই আমার লেখালেখি শুরু, প্রথমে হাতে লেখা, তারপরে ফরিদপুর জেলা স্কুলে বার্ষিকীতে ছাপার অক্ষরে। এবার একটু আপনার লেখার ধরন নিয়ে একটু জানতে চাই। আপনি আসলে কিভাবে লেখেন, মানে আপনার লেখার পদ্ধতিটা কেমন? উপন্যাস লেখার ক্ষেত্রে মানে কিভাবে মাথায় আসে যে আপনি একটা বিষয় নিয়ে উপন্যাস লিখবেন? উপন্যাস কিংবা গল্প, এগুলো বাস্তবের ঘটনা, যেটা আমি দেখি বা শুনি, সেটা থেকেই আসে। এটা কেমন, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হলো যে আমি হয়তো পরিকল্পনা করলাম যে এই বিষয় নিয়ে লিখব। সেই বিষয়ে, যেমন আমি হয়তো পরিকল্পনা করলাম যে জেলেদের জীবন নিয়ে লিখব। আমি জেলেদের জীবন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কিন্তু আমি যখন এই পরিকল্পনা নেব, তখন আমার জেলে জীবন দেখার জন্য জেলের পল্লীর কাছে যেতে হবে। যেমন আমার একটা উপন্যাস নবীন নৌকা, মানে নৌকা বানায় এরকম। তো নৌকা বানায়, এদের জীবন নিয়ে আমার লেখার যে ইচ্ছে হলো। তো এটা বাড়িতে বসে তো লেখা যায় না, এর মধ্যে অনেক কারিগরি ব্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো আমাকে জানতে হবে। এই জন্য আমি কর্ণফুলী নদীর পাড়ে যারা নৌকা বানাতো, তাদের ওখানে গিয়ে আমি দিনের পর দিন থেকেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার কথা শুনেছি, তারা কিভাবে বানায় নৌকা, বড় বড় নৌকা, সাম্পান, সেগুলো কারা কেনে এবং তার বিনিময়ে তারা কি পায়, এসব সম্পর্কে আমি জিজ্ঞাসা করে জেনেছি। তো দুভাবে হয়, একটা হলো যে আমি হয়তো একটা প্রত্যেক ঘটনা দেখলাম, যেমন জুলাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখলাম, টেলিভিশনে দেখলাম, অন্যের কাছে শুনলাম। তারপরে আমার ইচ্ছা হলো আমি জুলাইয়ের এই অভ্যুত্থান নিয়ে লিখব। তো এটা লিখতে গিয়ে শুধু আমার ওই দেখাটা উপর নির্ভর করলে হবে না, কেন সেটা তো অতীত হয়ে গিয়েছে। এই জন্য আমাকে আবার গিয়ে পুরনো কাগজগুলো পড়তে হলো, 1 জুলাই থেকে শুরু করে প্রত্যেক দিনের কাগজ পড়লাম, কি কি ঘটনা হলো, কোথায় কোথায় ঘটনা ঘটেছে, কোথায় কোথায় গুলি বর্ষণ হয়েছে, কোথায় কোথায় মারা গিয়েছে, কারা মারা গিয়েছে। তো সেসব আমি নিউজ পেপার থেকে পড়ে আমি নোট নিলাম।
নোট নেওয়ার পরে তারপর আমি বসলাম যে হ্যাঁ, এখন আমি এই তথ্য নির্ভর, ইতিহাস নির্ভর যে উপন্যাস আমি লিখতে চাই, সেটা এখন আমি লিখতে পারি। তো ইতিহাস নির্ভর উপন্যাস লিখতে গিয়ে আমি যদি শুধু তথ্যের উপর নির্ভর করি, তাহলে সেটা ইতিহাস হয়ে যায়, উপন্যাস হয় না। এই জন্য আমি কিছু চরিত্র কল্পনা করেছি। ঘটনাগুলো আমার কল্পিত না, ঘটনাগুলো বাস্তবের, কিন্তু সেই বাস্তবে আমি দেখাচ্ছি যে আমার কল্পিত চরিত্ররা সেই ঘটনার সঙ্গে জড়িত, হয় তারা প্রত্যক্ষভাবে জড়িত অথবা পরোক্ষভাবে জড়িত, এইভাবে তারা জড়িত। তো এইভাবে আমি ওই উপন্যাসটা লিখেছি। তারপরে ধরো আমি হয়তো পরিকল্পনা করলাম যে সুলতানকে নিয়ে আমি উপন্যাস লিখবো। তো এটা লিখতে গিয়ে সুলতানের উপরে তখন তো কোনো বই টই এত ছিল না, কিছু হয়তো প্রবন্ধ ছিল, আর্ট রিভিউ ছিল। তো সৌভাগ্যক্রমে উনি তখন বেঁচে ছিলেন, উনি নড়াইলে থাকতেন, ঢাকাতেও আসতেন মাঝে মাঝে। তো উনি যখন ঢাকায় আসতেন আমি তার সঙ্গে দীর্ঘ আলাপ করেছি, তার সঙ্গে গাড়িতে করে ঘুরেছি, তারপর নড়াইলে গিয়েছি, নড়াইলে গিয়ে তার সঙ্গে কথা বলেছি, এবং তাকে যারা চেনে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তো এভাবে আমি তথ্য সংগ্রহ করে তারপর এটাকে এমনভাবে লিখি যেন এটা কেবল তথ্য নির্ভর না হয়, এর মধ্যে যেন কিছুটা কল্পনাও থাকে, না হলে তো এটা উপন্যাস হয় না। কিন্তু বাস্তব ঘটনা ভিত্তিক কিংবা বাস্তব চরিত্র ভিত্তিক উপন্যাস লিখতে গিয়ে আমাকে দেখতে হবে যে কল্পনাটা যেন বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। যেমন আমি সুলতান সম্পর্কে কল্পনা করে এমন কিছু বলতে পারবো না যেটা আসলে ওনার বাস্তব জীবনের সঙ্গে একেবারেই সম্পর্ক ছিল না, এটা বলতে পারবো না। কেমন? তো সেটার সঙ্গে মিল রেখে আমি কল্পনা করতে পারি, অর্থাৎ আমার কল্পনাটা একেবারে অপরিসীম না, সেটা সীমাবদ্ধ এবং সেটা কিছুটা বাধ্যবাধকতা মেনে চলে। তো ওইভাবে আমি উপন্যাস লিখি, গল্প লিখি। নবেরা, সুলতান, পটুয়া, তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দেখি যে একটা ইতিহাসকে আপনি তুলে ধরছেন, একটা ঐতিহাসিক চরিত্রকে তুলে ধরছেন। এর কারণ কি? তুমি যেগুলো নাম করলে উপন্যাসের, এগুলো ব্যক্তি চরিত্র ভিত্তিক, জীবনী ভিত্তিক উপন্যাস। কেমন? আমি জীবনী ভিত্তিক উপন্যাস 5টা কি 6টা লিখেছি, কিন্তু আমার উপন্যাসের সংখ্যা তো 70 বা 80-র মতন হবে। সুতরাং আমার বেশিরভাগ উপন্যাস কিন্তু জীবনী ভিত্তিক না, কিন্তু জীবনী ভিত্তিক উপন্যাসগুলোই আমি দেখছি যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে বেশি, এবং এগুলোর জন্যই আমার যেন ঔপন্যাসিক হিসেবে পরিচিতিটা বেড়েছে। তো তুমি ইতিহাসের কথা বললে, এই সব ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তি, এদেরকে নিয়ে উপন্যাস লিখলে ইতিহাসের একটা বিশেষ সময়ের তাদের সমকালকে পাওয়া যায়, তাদের সমকালকে পাওয়া যায়, এবং সেটা ধরো 25 বছর 30 বছর তাদের জীবন ভিত্তিক, যেহেতু 50 বছরও হতে পারে। কেমন? ওই 50 বছরের ইতিহাসটা আসছে। কিন্তু ইতিহাসের বিষয় নিয়ে আরো এক ধরনের উপন্যাস আমি লিখেছি, যেমন মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ 9 মাসের ব্যাপার। কেমন? এই 9 মাসের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধের উপন্যাস লিখেছি, গল্প লিখেছি। তারপরে ধরো এই যে জুলাই নিয়ে, জুলাই 36 দিনের ইতিহাস। কেমন? সুতরাং ইতিহাসের পটভূমিতে উপন্যাস বললে আমাকে কয়েকটা শ্রেণী বিভাগ করতে হবে। যদি চরিত্র ভিত্তিক ইতিহাসের উপন্যাসের কথা ভাবো, তাহলে সুলতানের বয়স যত, আমি তার ছেলেবেলা থেকে শুরু করলাম 1943 থেকে, তার শেষ হলো ওনার সেই 1990 কি 95, তাদের দীর্ঘ সময়। কেমন? এই দীর্ঘ সময়ের ইতিহাস ওনার জীবনের মাধ্যমে উঠে এসছে। কেমন? ওখানে ইতিহাসের ব্যাপ্তিটা একটু বেশি, কিন্তু ব্যাপ্তি বেশি হলেও ইতিহাস কিন্তু সেখানে পেছনে থাকে। কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে লিখি, কিংবা জুলাই আন্দোলন নিয়ে লিখি, কিংবা ভাষা আন্দোলন নিয়ে লিখি, সেখানে কিন্তু ইতিহাসটা একেবারে সামনে চলে আসে।
ইতিহাসটা সামনে চলে আসে। সুতরাং ইতিহাস নিয়ে উপন্যাস লেখা বলতে গেলে আমাকে এই বিভাজনটা করতে হবে।